হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল। আমাদের রোজ বেলা 12টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে বাংলা থেকে আমরা মক টেস্ট নাম্বার 2 তোমাদের সামনে পাবলিশ করছি। মক টেস্ট গতকাল যে বাংলা থেকে নিয়েছিলাম তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়েছি। তোমরা সেই ক্লাসটা এখনও পর্যন্ত যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো। আমাদের এই চ্যানেলে আমরা অলরেডি চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে 18টা ক্লাস নিয়েছি, 7টা ক্লাস নিয়েছি ইংলিশ পেডাগগের উপরে। সেই লিঙ্কসগুলোও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা কিন্তু চাইলেই সেগুলো দেখে নিতে পারো। আচ্ছা, আজকের সেটের প্রথম প্রশ্নে বলা হয়েছে, একটু দেখে নিই। বলেছে প্রাক প্রাথমিক পর্বে মাতৃভাষার শিশুর শিক্ষার উদ্দেশ্যগুলির অন্যতম হবে। অর্থাৎ প্রাক প্রাথমিক পর্বে শিশু যখন মাতৃভাষা শিখছে, সে শেখার সময় তখন তার এর মধ্যে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম হবে? মিতভাষী, সে মিষ্টিভাষী হবে। মিষ্টভাষী বলতে, মিতভাষী বলতে যে ভালো কথা বলবে সবসময়। হাসতে শিখবে, স্পষ্ট সুন্দর হাতের লেখা শিখবে, নাকি চঞ্চল হবে? প্রাক প্রাথমিক পর্বে যখন মাতৃভাষা শিখছে কোনো শিশু, তখন কিন্তু তাকে স্পষ্ট সুন্দর হস্তাক্ষর লেখাটা শিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু তার কাছে একটা গুরুত্বপূর্ণ কাজ বা অন্যতম একটা উদ্দেশ্য হবে মাতৃভাষা শিক্ষার। তারপর প্রশ্ন নম্বর 2-এ বলা হয়েছে নিম্ন মাধ্যমিক স্তরে, আমরা গতকালকের যে সেটটা করেছিলাম 1 নম্বর, সেখানে আমরা আলোচনা করেছিলাম প্রাক প্রাথমিক স্টেজ, তার বয়সসীমা, প্রাথমিক স্টেজের বয়সসীমা, নিম্ন মাধ্যমিকের বয়সসীমা এবং মাধ্যমিকের বয়সসীমা, ঠিক আছে? তো আজকে সেটা নিয়ে আলোচনা করছি না। বলছে নিম্ন মাধ্যমিক স্তরে শিশুর একটি মৌলিক চাহিদা হওয়া উচিত, ঠিক আছে? মৌলিক চাহিদা কি হতে হবে নিম্ন মাধ্যমিক স্তরে একটা শিশুর? খেলতে চাওয়া, অন্যমনস্কতা, নীতিবোধের চাহিদা, এগুলোর কোনোটিই নয়। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নীতিবোধের চাহিদা। অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরে একটা শিশুর এটা মৌলিক চাহিদা হওয়া উচিত, কারণ এই সময় তাদের ক্যারেক্টার ডেভেলপ হয়। তো সেই সময় যদি তাদের মধ্যে নীতিবোধের চাহিদা থাকে, তাদের মধ্যে যদি এথিক্সগুলো খুব ভালো করে ইনপুট করানো হয়, তাদের মধ্যে যদি নৈতিক বিকাশটা ঘটে, তাহলে কিন্তু তাদের বিকাশ আলটিমেটলি খুব ভালো হবে, ঠিক আছে? তো এই মৌলিক চাহিদাটা তাদের মধ্যে থাকা উচিত। প্রশ্ন নম্বর 3, তোমাদের স্কোর কত হবে সেটা কিন্তু কোশ্চেনের শেষে, আজকে সেটের শেষে জানিও। আজকে কিন্তু একদম কমপ্লিট সেট রাখা হয়েছে 30টা প্রশ্ন নিয়ে। পেডাগগের পাশাপাশি কিন্তু কিছু টেক্সট বেসড কোশ্চেনও কিন্তু রেখেছি একটা কবিতার মধ্য দিয়ে, সেটা আমরা পরে আলোচনা করব। নিম্ন মাধ্যমিক স্তরে শিশুদের উৎসাহী করতে হবে। নিম্ন মাধ্যমিক স্তরে শিশুদের উৎসাহিত করতে হবে কিভাবে? খেলাধুলায়, দ্রুত পঠন পাঠনে, সৃজনশীল সাহিত্য রচনায়, শরীর গঠনে। অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরে শিশুদের কোন দিকে উৎসাহিত করতে হবে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সৃজনশীল সাহিত্য রচনা। দেখো, সৃজনশীল সাহিত্য রচনা বলতে এখানে শুধুমাত্র কবিতা রচনা, স্বরচিত কবিতা বা স্বরচিত গল্প তা নয়। এখানে ধরে নেওয়া হচ্ছে যে একটা টেক্সট পড়ানো হলো, সে টেক্সট থেকে কিছু প্রশ্ন হলে সেটা যেন সেই স্টুডেন্টটা বানিয়ে লিখতে পারে, নিজের মতন করে বানিয়ে লিখতে পারে। হ্যাঁ, সে যেন তোতা পাখি না হয়ে যায়, সে যেন শুধুমাত্র গলাধ্যকরণ না করে, শুধুমাত্র গিলে না যায়, শুধু মুখস্থ না করে, সে যেন বুঝে বানিয়ে লিখতে পারে। সেই জন্য সৃজনশীল সাহিত্য রচনা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর নাম্বার 4, একটি শিশুর কোন স্তরে নিপীড়ন বা অত্যাচারমূলক মনোভাব সৃষ্টি হয়? ঠিক আছে, কোন স্তরে, অর্থাৎ কখন তার মনে হয় যে তার উপরে নিপীড়ন হচ্ছে, ঠিক আছে? অপশানসগুলো একটু দেখি। প্রাথমিক স্তরে, নিম্ন প্রাথমিক স্তরে, প্রাক প্রাথমিক স্তরে, নাকি মাধ্যমিক স্তরে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, নিম্ন প্রাথমিক স্তরে, ঠিক আছে? তারপর পরের প্রশ্ন চলে আসি নাম্বার 5। বলছে একটা বইয়ের নাম বলা হয়েছে এডুকেশন থ্রু আর্ট। এডুকেশন থ্রু আর্ট, হ্যাঁ, গ্রন্থটা কে লিখেছেন? স্পেন্সার, হারবার্ট রিড, ম্যাকুলে, অরবিন্দ ঘোষ। সরি, এখানে একটা খুবই প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা ঘোষ হবে, ঠিক আছে? এটা তোমরা একটু ব্যাপারটাকে দৃষ্টি করো। তো অরবিন্দ ঘোষ হবে, এটা হচ্ছে টাইপ করার সময় মিস্টেক হয়ে গেছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হারবার্ট রিড, ঠিক আছে? তারপরে পরের প্রশ্ন বলা হয়েছে একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মানোন্নয়নের বিচারে যে পদ্ধতির সাহায্য নেন। একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মানোন্নয়ন, অর্থাৎ তাদের যে মান সেটা উন্নতি করবে, মান উন্নয়ন করবে, হ্যাঁ, তাদের কোয়ালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী ভূমিকা নেবে বা কী করবে, কোন পদ্ধতির মধ্য দিয়ে কোয়ালিটি ডেভেলপমেন্টটা করা যাবে?
অপশানসগুলো একটু দেখব। সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, জেনারেল অ্যাসেসমেন্ট নাকি ইউনিট টেস্ট। দেখো সামেটিভ অ্যাসেসমেন্ট সম্পর্কে আমরা সবাই জানি যে সামেটিভ পরীক্ষাগুলো হয় স্কুলে, 3টা করে হচ্ছে এখন। হ্যাঁ, ফর্মেটিভ কি? ফর্মেটিভ হচ্ছে ক্লাস টেস্টগুলো। হ্যাঁ, ক্লাস টেস্টে প্র্যাকটিক্যালি কোনো কিছু করলে সেটা ফর্মেটিভ টেস্ট হচ্ছে। জেনারেল অ্যাসেসমেন্ট হতে পারে, ইউনিট টেস্ট হতে পারে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা দরকার, অর্থাৎ ক্লাসে কী পড়ানো হলো সেটার পাশাপাশি যদি সেই স্টুডেন্টটা কতটা শিখেছে সেটার পরীক্ষাটা ক্লাসে নিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু তার মান উন্নয়নের ব্যাপারে টিচার তাকে রিমেডিয়াল ক্লাস দিতে হবে কি না হবে সেটা বিচার করতে পারবেন। প্রশ্ন নম্বর 7 কি বলেছে? কোনো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষার্থীর শিক্ষণের স্তর নির্ণয়ের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, ঠিক আছে, একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমের মধ্যে শিক্ষার্থীর শিক্ষণের স্তর নির্ণয়ের জন্য, হ্যাঁ, সামেটিভ অ্যাসেসমেন্ট, মোটিভেশন, টার্গেট ল্যাঙ্গুয়েজ, পোর্টফোলিও। কী হবে সঠিক উত্তর? বোঝা যাচ্ছে অপশন নাম্বার এ, সামেটিভ অ্যাসেসমেন্ট। তার কারণ হচ্ছে এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু সিলেবাসটাকে ভাগ করে দেওয়া হচ্ছে, ভাগ করে বলে দেওয়া হচ্ছে এই 2 মাস সময় বা 3 মাস সময়ের মধ্যে ফার্স্ট সামেটিভ হবে, পরবর্তী 3 মাসের মধ্যে সেকেন্ড সামেটিভ, পরবর্তী 3 মাসের মধ্যে থার্ড সামেটিভ এবং 10ম মাসে ফাইনাল রেজাল্ট বেরোবে। ঠিক আছে, তো এইভাবে সময়সীমার মধ্যে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করা হচ্ছে এবং তার পাশাপাশি শিক্ষার্থীর যে শিক্ষণের স্তর সেটাও কিন্তু নির্ণয় করা যাচ্ছে। তারপর প্রশ্ন নম্বর 8 বলেছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের বিপরীত পদ্ধতিটা কি? ফর্মেটিভ যে অ্যাসেসমেন্টের কথাটা একটু আগে বললাম, তার যে উল্টো পদ্ধতি বা বিপরীত পদ্ধতি সেটা কি? সামেটিভ অ্যাসেসমেন্ট, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, সাইকোমেট্রিক্স নাকি ইউনিট টেস্ট? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সামেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তারপর প্রশ্ন নাম্বার 9 সাইকোলজিক্যাল টেস্টিংকে পদ্ধতিগতভাবে বলা হয়। সাইকোলজিক্যাল টেস্টিংকে পদ্ধতিগতভাবে কি বলা হয়, সিস্টেমেটিক্যালি কি বলা হয়? স্যাম্পল অফ বিহেভিয়ার, ল্যাটেন্ট ভেরিয়েবলস, নর্ম গ্রুপ, সাইকোমেট্রিক্স। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে স্যাম্পলস অফ বিহেভিয়ার। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 10 বলা হয়েছে সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে পড়ে, অর্থাৎ এই যে নিচে যে 4টা টেস্টের কথা বলা হচ্ছে এই 4টা টেস্ট এর মধ্যে কোনটা সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে পড়ে? আইকিউ টেস্ট, আইকিউ নিয়ে কিন্তু একটা স্পেশাল ক্লাস আমাদের হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, সেটা তোমরা আমাদের টেট পিটি গ্রুপে পেয়ে যাবে। অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্ট টেস্ট, ফিজিক্যাল টেস্ট, নিউরো সাইকোলজিক্যাল টেস্ট নাকি এওসি অর্থাৎ আইকিউ আর নিউরো সাইকোলজিক্যাল টেস্ট। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আইকিউ টেস্ট অ্যান্ড নিউরো সাইকোলজিক্যাল টেস্ট। তারপর প্রশ্ন নম্বর 11 পাবলিক সেফটি এমপ্লয়মেন্ট টেস্ট হলো, পাবলিক সেফটি এমপ্লয়মেন্ট টেস্ট কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, সাইকোমেট্রিক্স, ইউনিট টেস্ট। কি হবে সঠিক উত্তর? পাবলিক সেফটি এমপ্লয়মেন্ট টেস্ট হচ্ছে একটি সাইকোমেট্রিক টেস্ট, অপশন নাম্বার সি। তারপর নাম্বার 12 বলা হচ্ছে মাতৃভাষা সংক্রান্ত একটা কমিশন। দেখো এটা কিন্তু হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য। এই প্রশ্নটা কিন্তু এর আগে 2বার আমাদের এই চ্যানেলে পাবলিশ হয়েছে, 2বার কিন্তু আমরা করেছি। হ্যাঁ, এটা তোমাদের HW থাকবে আজকের, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। মাতৃভাষা সংক্রান্ত একটা কমিশনের নাম কি? তোমরা এই অ্যান্সারটা লাইভ চ্যাটে নয়, তোমরা ভিডিও কমেন্টে জানাবে, তাহলে আমার অ্যান্সার করতে সুবিধা হবে। রঙ্গরাজন কমিশন, কোঠারি কমিশন, মনোজ মুখার্জি কমিশন, হান্টার কমিশন। ঠিক আছে, মাতৃভাষা সংক্রান্ত কমিশন কি তোমাদেরকে অ্যান্সারটা নিচে করতে হবে। তারপর প্রশ্ন নম্বর 13তে চলে আসি। প্রশ্ন নম্বর 13তে বলা হলো মাতৃভাষা পঠন পাঠনের 2টা ভূমিকা আছে। ঠিক আছে, একটা হচ্ছে রিসেপটিভ ফাংশন, আরেকটার নাম কি? এক্সটেন্সিভ ফাংশন, এক্সপ্রেসিভ ফাংশন, এক্সপ্রেসিভ ফাংশন, এক্সট্রিম ফাংশন। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এক্সপ্রেসিভ ফাংশন। একটা রিসেপটিভ আর একটা এক্সপ্রেসিভ। ঠিক আছে, তারপর নাম্বার 14তে বলা হয়েছে রিসেপটিভ ফাংশনটা কি? রিসেপটিভ ফাংশন হলো পরিচালন ক্ষমতা, গ্রহণের ক্ষমতা, নির্ণয়ের ক্ষমতা, সমাধানের ক্ষমতা। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে রিসেপটিভ ফাংশন হচ্ছে কোনো কিছু গ্রহণের ক্ষমতা।
রিসেপটিভ ফাংশন নিয়ে কিন্তু আমাদের ইংলিশ সাইকোলজি বা ইংলিশ পেডাগজি যে টেস্টগুলো হয়েছে সেখানে কিন্তু এই ওয়ার্ডটা বারবার এসছে। হ্যাঁ, তারপর এক্সপ্রেসিভ ফাংশন কি, দেখো রিসেপটিভ এক্সপ্রেসিভ এখনই বললাম, এখনই দুটো নিয়ে আলাদা আলাদা কোশ্চেন করা হয়ে গেল। এক্সপ্রেসিভ ফাংশন কি, উচ্চারণ ক্ষমতা, অভিনয় ক্ষমতা, প্রকাশের ক্ষমতা, কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, প্রকাশের ক্ষমতা। যেহেতু এক্সপ্রেসিভ বলছে, হ্যাঁ এক্সপ্রেস করা, তাহলে প্রকাশের ক্ষমতা, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর নাম্বার 16 বলা হয়েছে মাতৃভাষা পঠন পাঠনকে সমৃদ্ধিশালী করা যায়। ঠিক আছে, মাতৃভাষা পঠন পাঠনকে কী করে সমৃদ্ধিশালী বা ডেভেলপ করা যাবে? পুষ্টিকর খাদ্য গ্রহণ করে, পরিষ্কার বিদ্যালয় প্রাঙ্গণ অর্থাৎ বিদ্যালয় প্রাঙ্গণটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, অডিও ভিজুয়াল এইডের ব্যবহার করে, সমাজে বিপ্লবের মাধ্যমে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অডিও ভিজুয়াল এইডের মাধ্যমে, অর্থাৎ শ্রুতি দৃশ্য সহায়ক যেই পরীক্ষা বা যেই এডুকেশন সিস্টেমটা রয়েছে, অর্থাৎ যদি প্রজেক্টরের মধ্য দিয়ে বা টেলিভিশনের মধ্য দিয়ে কোনো ব্যাপার খুব ভালো করে শেখানো যায়, তাহলে কিন্তু বাচ্চারা সেই ব্যাপারটা খুব বেশি আয়ত্ত করতে পারে, ঠিক আছে, বা অ্যাডপ্ট করতে পারে। তারপর প্রশ্ন নম্বর 17, প্রচেষ্টা ও ভুলের পদ্ধতিকে বলা হয় কি? ঠিক আছে, এটা অনেকবার হয়েছে। থর্নডাইকের সংযোজনবাদ, অভিযোজনবাদ, মিউটেশন তত্ত্ব নাকি দ্বি উপাদান তত্ত্ব? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, থর্নডাইকের সংযোজনবাদ। দেখো, যে সমস্ত মনোবিদ এবং শিক্ষাবিদদের বিভিন্ন মতামত রয়েছে, মতবাদ রয়েছে, সেটা নিয়ে কিন্তু দুটো স্পেশাল ক্লাস আমি করিয়েছি। ঠিক আছে, প্রায় 50টারও উপরে মতামত এবং মতবাদের সম্পর্কে কিন্তু দুটো আলাদা ভিডিও হয়েছে। তোমরা কিন্তু নিচে ওই লিঙ্কে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যে টেট পিটি যে ওখানে যে ক্লাসেসগুলোর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেটা তোমরা দেখে ওখান থেকে পেয়ে যাবে। তারপর প্রশ্ন নম্বর 18, অতীতে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া কি? অতীত অভিজ্ঞতা, ঠিক আছে, এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? অভিনয়, চারুকলা, স্বাস্থ্যচেতনা নাকি শিক্ষণ? কি হবে সঠিক উত্তর? খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, শিক্ষণ, তাই তো? তারপর প্রশ্ন নম্বর 19, অনুবর্তনবাদের প্রবক্তাকে বা জনক কাকে বলা হয়? অনুবর্তনবাদ, ডারউইন, প্যাভলভ, গেস্টাল, জেমস জেরার্ড। ঠিক আছে, দেখো আমি এখনই বললাম বিভিন্ন এই সমস্ত মতামত এবং তত্ত্বের প্রবক্তাদের নাম আমি করেছি আলাদা আলাদা করে, তবুও আমি প্রতিদিন দুটো একটা করে এক্সট্রা এই ক্লাসেসগুলোর মধ্যে এই প্রশ্নগুলো বারবার ঢোকাচ্ছি। তার কারণ হচ্ছে যাতে প্রশ্নগুলোর সঙ্গে তোমরা বারবার সম্মুখীন হও এবং প্রশ্নগুলোকে তোমরা বারবার অ্যাটেন্ড করতে করতে তোমাদের যাতে সেই অ্যান্সারটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়ে যায়। তাহলে সঠিক উত্তর কী হবে এটার? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, প্যাভলভ। হ্যাঁ, তারপর নাম্বার 20, ফিল্ড থিওরির প্রবক্তা কে? ফিল্ড থিওরির প্রবক্তা কে? অপশানসগুলো একটু দেখব। বলছে কার্ল লুইস, কার্ল চার্লটন, কার্ট লিউইন, এরা কেউই নয়। সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, কার্ট লিউইন। ওকে, তারপর শ্রেণী পঠন পাঠনের গুরুত্ব বৃদ্ধিতে একটি অন্যতম জরুরি দিক কী? ক্লাসরুম যে টিচিং রয়েছে, ক্লাসরুম লার্নিং যে রয়েছে, টিচিং লার্নিং যে সিস্টেমটা রয়েছে ক্লাসরুমে, সে শ্রেণী পঠন পাঠনের গুরুত্ব বৃদ্ধিতে একটা অন্যতম জরুরি দিকের নাম কি বলতে হবে? জরুরি দিক কি? শিক্ষকের সদাহাস্যময়, অর্থাৎ টিচার সবসময় হাসবে, টেলিভিশন, ক্লাসরুমে টিভি ঢুকাতে হবে, গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি থাকতে হবে, এগুলোর কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? শ্রেণী পঠন পাঠনের গুরুত্ব বৃদ্ধিতে একটা অন্যতম জরুরি দিক হচ্ছে অপশান নাম্বার সি, গ্রন্থাগার। ওকে, তারপর প্রশ্ন নাম্বার 22, এক্ষুনি প্যাভলভের অনুবর্তনবাদের কথা আমরা বললাম, তাহলে এবার বলছে প্যাভলভের অনুবর্তনবাদের মূল কথাটা কি? ঠিক আছে, দেখিনি অপশানসগুলো। ছাত্র এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ স্থাপন, অর্থাৎ বিষয়বস্তু বলতে যেটা সিলেবাস বা টেক্সট যেটা স্যার পড়াচ্ছে তার সাথে স্টুডেন্ট, এখানে ছাত্র বলতে কিন্তু স্টুডেন্টসের কথা, শুধু ছাত্র নয়, ছাত্রছাত্রী, তাদের মধ্যে সংযোগ স্থাপন, ছাত্রদের মনোযোগ বৃদ্ধি, ছাত্রদের স্বাস্থ্যের বিকাশ, দ্রুত পাঠ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ছাত্র ও বিষয়বস্তুর মধ্যে সংযোগ স্থাপন, অপশন নাম্বার এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 23, নাম্বার 23-এ বলা হয়েছে শিশু শিক্ষার ক্ষেত্রে কোন মাধ্যমটি সর্বাপেক্ষা উপযোগী? ঠিক আছে, শিশু একদম বাচ্চাদের ক্ষেত্রে কোন মাধ্যমটা সবচেয়ে বেশি উপযোগী? পদ্ধতিভিত্তিক পাঠদান,
দৃশ্য শ্রাব্য উপাদান, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান, নাকি ইউনিট টেস্ট? কী হবে সঠিক উত্তর? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, দৃশ্য শ্রাব্য উপাদান। অর্থাৎ বাচ্চারা কিন্তু অডিও ভিজুয়াল এইডের দিকে বেশি আকৃষ্ট হয়। ঠিক আছে, তো সেখান থেকে যদি আমরা সেই অডিও ভিজুয়াল এইডটাকে যদি আমরা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে সেটা কিন্তু অনেক বেশি উপযোগী হয়ে উঠবে আমাদের নিজেদের জন্য এবং বাচ্চাদের শেখানোর জন্যও। আচ্ছা, 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিক্ষার্থীদের শিক্ষাদানের অন্যতম হলো, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষাদানের অন্যতম উদ্দেশ্য কি, এটা বলতে হবে। দক্ষতা অর্জন, অর্থাৎ তারা যেই ব্যাপারে শিক্ষিত হচ্ছে সেই ব্যাপারে তারা অনেক বেশি দক্ষ হবে, পটু হবে। দায়িত্বশীল নাগরিকতা, তারা শিক্ষিত হলে তারা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে। লিপি চর্চা করবে তারা, এগুলোর কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? শিক্ষার্থীদের শিক্ষাদানের অন্যতম উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে তাদের দক্ষতা অর্জন করানো। ঠিক আছে, তারা যাতে দক্ষতা অর্জন করতে পারে। অপশন নাম্বার এ, মানে তারা যেই সাবজেক্টটা পড়ছে, যে টপিকটা পড়ছে, সেটাতে যেন তারা খুব বেশি পটু হয়। কতগুলি স্তরে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়? ঠিক আছে, গতকালকের যে ক্লাসটা নিয়েছে সেখানে কিন্তু স্তরগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে, তাই আজকে ডিটেলস আলোচনা করবো না, শুধু নাম্বারটা বলে ছেড়ে দেবো। 2টি, 3টি, 4টি, 5টি। কালকে এগুলার স্তর এবং তাদের বয়সের যে বিভাগ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 4টি। ঠিক আছে, এবার একটি কবিতা পড়ব, কবিতার সাথে সাথে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সেই আদি যুগে যবে শিশু অসহায় নেত্র মেলি ভাবে, চাহিয়া আকাশ পানে কারে ডেকেছিল, দেবে না মানবে, কাতর আহ্বান সেই মেঘে মেঘে উঠি, লুটি গ্রহে গ্রহে, ফিরি কি আসি নাই। এই যে এখানে দেখো যে কী কথাটা ব্যবহার করা হলো, কয় রশ্মি। ঠিক আছে, এখানে কয় রশ্মি আর কয় দীর্ঘের মধ্যে পার্থক্য কী? ঠিক আছে, কয় রশ্মি কি সেটা ব্যবহার করা হয় যখন কোনো কিছুর উত্তর হ্যাঁ বা নাই আসবে, ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে কয় রশ্মি ব্যবহার করা হয়। বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু কি বলতে কয় দীর্ঘিকে বোঝানো হয়। ঠিক আছে, কয় রশ্মি কি মানে যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না আসে, যদি তুমি কি ভাত খেয়েছো, তাহলে উত্তর আসতে পারে হ্যাঁ বা না, হ্যাঁ খেয়েছি বা না খাইনি, তাহলে তুমি কি, এখানে কয় রশ্মি হবে। ঠিক আছে, এবার যদি আমি কিছু বলি যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, ঠিক আছে, তাহলে ওখানে কিন্তু কয় রশ্মি আর হবে না, কয় দীর্ঘি হয়ে যাবে। ঠিক আছে, তো ফিরিয়া কি আসে নাই, না পেয়ে উত্তর ধরার আগ্রহে, সেই ক্ষুব্ধ অন্ধকারে মরুত গর্জনে কার অন্বেষণ, সে নহে বন্দনা গীতি ভয়ার্থ ক্ষুধার্থ খুঁজছে স্বজন। এই একটা কবিতা। হ্যাঁ, এই কবিতা থেকে এবার কিছু কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু দেখো। আদি শব্দের বিপরীত অর্থ কি? এখানে যে আদি দিয়ে শুরু হয়েছে প্রথম দিকে, যে যে সেই আদি যুগে যবে শিশু অসহায়, আদি, আদি মানে কি শুরুর দিক, তাই তো, মানে শুরু, কোনো কিছু শুরুর কথা বলছে। তো এই আদির শব্দের বিপরীত শব্দটা কি? অনাদি, অনন্ত, অন্ত, শান্ত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অন্ত। আদির বিপরীত শব্দ হবে অন্ত। ঠিক আছে, তারপর নাম্বার 27, শিশু কথাটির পদান্তর কি হবে? শিশু, শৈশব, শিশুরা, শিশুটি, কোনোটিই নয়। পদান্তর মানে পথ পরিবর্তন। ঠিক আছে, শিশু শব্দটির পথ পরিবর্তন হয়ে যাবে বা পদান্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, শৈশব। তারপর নেত্র। ঠিক আছে, নেত্র মানে কি? নেত্র মানে চোখ, তাই তো। এই নেত্র কথাটার উৎস কোথা থেকে? নেত্রটা কি তৎসম শব্দ থেকে উৎস, তদ্ভব থেকে, অর্ধ তৎসম থেকে, আগন্তুক থেকে? দেখো যে বাংলা ব্যাকরণগত যে সমস্ত দিকগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, মানে কী কী পড়তে হবে আমার, সেগুলো শিডিউল করা রয়েছে। সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, পদ পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, প্রত্যেকটা নিয়ে আমি এক সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে 7টে আলাদা আলাদা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, সেগুলো ডিটেলস আলোচনা হবে এবং তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিসও থাকবে। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, তৎসম। নেত্র একটি তৎসম শব্দ থেকে এসছে। তারপর প্রশ্ন নম্বর 29, দেবে না মানবে। ঠিক আছে, ওই যেখানে লাইনটা যে বলেছিল দেবে না মানবে, যেখানে ছিল যে চাহিয়া আকাশ পানে কারে ডেকেছিল, দেবে না মানবে, এখানে দেবে বলতে দেব বা দেবতার কথা বলছে, মানবে মানে মানুষ। কী হবে সঠিক উত্তর? দেবতাকে নয় মানুষকে, মানে দেবে না মানবে কথার অর্থ কি? দেবতাকে নয় মানুষকে, অর্থাৎ দেবতাকে নয় মানুষকে, দেবতাকে না মানুষকে, দেবতাকেও নয় মানুষকেও নয়, দেবতাকে মানুষকে নয়।
সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দেবতাকে নয় মানুষকে। ঠিক আছে, অর্থাৎ এটা অপশনের কথা বলছে, একটা অপশন দিয়েছে, একটা অল্টারনেটিভ দিয়েছে, হয় দেবতাকে নয় মানুষকে। হ্যাঁ, কিন্তু অপশন নাম্বার বিটা ছিল দেবতাকে না মানুষকে, অর্থাৎ দেবতাকে না করছে কিন্তু মানুষকে খুঁজছিল। অপশন নাম্বার সি বলছিল দেবতাকেও নয় মানুষকেও নয়, দুটাকেই না করেছে। আর ডি বলেছে দেবতাকে মানুষকে নয়। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে অল্টারনেটিভের কথা বলছে, হয় দেবতাকে নয় মানুষকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে সেটের 29টা টোটাল কোয়েশ্চেন। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের স্কোর কত হচ্ছে, লাইভ চ্যানেলে কমেন্টে জানিও। এবং আজ রাত্রে 8টার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি ইংলিশ পেডাগগের কোয়েশ্চেন্স নিয়ে। তো টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।